আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আমাদের মধ্যে আছেন আহ, প্রফেসর এনামুর রশিদ চৌধুরী। স্যার, আপনি যদি আপনার পরিচয়টা একটু দেন এবং আমরা জানতে চাই আপনি আগামীতে কি ধরনের বাংলাদেশ দেখতে চান এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কি ধরনের সংস্কার দেখতে চান। ধন্যবাদ আপনার সবাইকে, আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ধন্যবাদ। আমি প্রফেসর মোহাম্মদ এনামুর রশিদ চৌধুরী। আমার একাডেমিক লাইফ চিটাগাং, আমার জন্ম চিটাগাং, চিটাগাং আনোয়ার থানা, এবং আমার পড়াশোনা চট্টগ্রামে। আমি চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ছিলাম। পরবর্তীতে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 1974-এ মাস্টার্স করি পলিটিক্যাল সায়েন্স উইথ অনার্স। পরবর্তীতে আমি চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করি এবং শিক্ষকতা শুরু শেষ পর্যায়ে ঢাকা ডিজি অফিস থেকে, ঢাকা ডাইরেক্টর অফিস থেকে আমি অবসরে আসি প্রায় 32 বছর শিক্ষকতার পরে। এর মধ্যে আমি চট্টগ্রাম কলেজে ছিলাম প্রায় 10 বছর, মহাসিন কলেজে ছিলাম প্রায় 5 বছর, লক্ষ্মীপুর ছিলাম প্রায় 7 মাস, এবং নোয়াখালী মহিলা কলেজের প্রিন্সিপাল ছিলাম। আর নাসিরাবাদ মহিলা কলেজের প্রিন্সিপাল ছিলাম। বিগিনিং করেছিলাম পটিয়া সরকারি কলেজ থেকে, পটিয়া সরকারি কলেজে প্রথম যোগদান করি। এবং পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1982 to 85 পিরিয়ড আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য ছিলাম, ইলেক্টেড। এবং অল ওভার বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স সেন্ট্রাল কমিটি আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, আনকন্টেস্ট ইলেক্টেড। এ হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। আমি একজন ফ্রিডম ফাইটার এবং শহীদ পরিবারের সদস্য। শহীদ পরিবারের সদস্য, দেশের স্বাধীনতার জন্য আমাদের একটা বিরাট ত্যাগ আছে। বড় ভাই শাহাদাত বরণ করছেন, জনাব হারুন রশিদ রোশনি, আর আমি ছিলাম ওনার সহযোদ্ধা। আমি বেঁচে আছি, এটা শুকরিয়া। তা আমার পিতা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, গেজেটেড অফিসার ছিলেন পাকিস্তানের। বিষয়টা আসলে খুব সংবেদনশীল। আমরা তো এই দেশের আপনার নাগরিক, আমরা এই দেশের জন্মগত নাগরিক, স্থায়ী অধিবাসী। কিন্তু আমাদের দেশটা প্লে গ্রাউন্ড অফ দ্য ইন্টারন্যাশনাল প্লেয়ার। এর আলোকে আমি যে কথাটা আপনি আমাকে থ্রো করছেন বা জানতে চাচ্ছেন, আমি কি ধরনের বাংলাদেশ চাই, উত্তরটা আমার এই কথার ভিতরে লুকায়িত আছে। একজন স্বদেশ প্রেমিক যোদ্ধা হিসেবে, শিক্ষক হিসেবে আমার তো কামনা বাসনা আর কিছু না, একটা শিক্ষিত জাতি গড়ে তোলা এবং একটা সুন্দর সুন্দর আপনার কি একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক চেতনা মুক্ত, অসাম্প্রদায়িক চেতনা শিক্ত একটা দেশ আমি চাই। যে দেশে মানুষ কর্মহীন থাকবে না, বেকারত্ব থাকবে না, যে দেশের মানুষ দুর্নীতিপরায়ণ হবে না, কোনো কাজে মানুষকে দুর্নীতির জন্য চাপের মুখে অতিরিক্ত টাকা খরচ করতে হবে, এটা আমি আশা করি। আমি একটা অ্যাডমিনিস্ট্রেশন লোক হিসেবে, অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষার্থী হিসেবে আমি ওই ধরনের প্রশাসন চাই, যে প্রশাসনে স্বল্পতম সময়ে, স্বল্প খরচে সংখ্যাগরিষ্ঠ মানুষের কল্যাণ করা যায়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা এতটুকু হওয়া দরকার, গুড গভর্নেন্স আইডিয়া নিয়ে, সেটা হলো সমস্যা অনেক, সেগুলিকে অন্যদিকে ধারাবাহিকভাবে সজ্জিত করে স্বল্পতম সময়ে, খুব স্বল্প সময়ে, স্বল্প ব্যয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের কল্যাণ করা যায়। এরকম একটা প্রশাসন আমি চাই, যেখানে সময়ক্ষেপণ হবে না, অর্থের অপচয় হবে না, এবং মানুষের কষ্ট হবে না। এরকম একটা প্রশাসন আমার কামনা। কিন্তু আমরা এটা পাইনি, এই সিস্টেম গড়ে তুলতে পারিনি। দেশ এবং দল, এই দুইটা দিক থেকে, এই দুইটা জিনিসকে বিবেচনা করলে দল আমাদের সাথে নিয়ত প্রতারণা করেছে, নিয়ত প্রতারণা, আমরা প্রতারিত হয়েছি। রুলিং পার্টি লাইক আওয়ামী লীগ, রুলিং পার্টি লাইক বিএনপি, রুলিং পার্টি লাইক জাতীয় পার্টি, সবার কাছ থেকে আমরা প্রতারিত হয়েছি। কেন? আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলি, যে যদি এগুলি বিশ্লেষণ করে দেখেন তাহলে ভাবতে পারবেন। যেমন ধরেন, পার্লামেন্টে দাঁড়িয়ে দেখা মাত্র গুলি করো, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য দেখা মাত্র গুলি করো, এরকম একটা বক্তব্য আসছে কোনো এক সময়। 1974-এ একটা কালো অ্যাক্ট করা হয়েছে, সেটা দুঃখজনক। পরবর্তীতে পার্লামেন্টে, এই দলগুলির পার্লামেন্টের সদস্যদের জন্য ট্যাক্স মুক্ত গাড়ি কিনতে হবে, এটা তারা কিন্তু দায় মুক্তি দিয়েছে। এগুলি আমাদেরকে খুব কষ্ট দিয়েছে। আবার অনুরূপ ভাবে বিচারের দীর্ঘসূত্রিতা, কোনো একটা মানুষ আদালতে গেলে পরে
কোন একটা বিচার প্রার্থী হলে তার জীবন শেষ হয়ে যাবে, তারা আদালত থেকে রায় নিয়ে আসতে পারবে না। যুগের পর যুগ, মাসের পর মাস, যুগের পর যুগ এটা লটকে থাকে, এটা ঝুলে থাকে। এগুলি আমার কষ্টের কারণ। আর একটা বিষয় খুব দুঃখজনক, শিক্ষানীতি। শিক্ষা নিয়ে যে কি চলতেছে দেশে, একজন শিক্ষক হিসেবে বলবো, আমি কি পড়েছি আমি জানি না। যে দেশের পার্লামেন্ট 4-5টা পার্লামেন্ট গেল, একটা পলিসি দিতে পারে নাই। শিশুদেরকে কি শিখাবে তারা সিদ্ধান্ত নিতে পারে নাই। মাধ্যমিক স্কুলে শিক্ষককে কি কাজ করবে তারা শিখাতে পারে নাই। এবং উচ্চশিক্ষা তো শেষ, উচ্চশিক্ষা শেষ। পার্লামেন্টে দাঁড়িয়ে সিদ্ধান্ত হয়েছে ইংরেজি বন্ধ করে দেওয়া হোক ডিগ্রি থেকে। আচ্ছা, ডিগ্রি থেকে ইংরেজি বন্ধ করে দেওয়ার পরে দেশের লাইব্রেরির প্রায় শত শতভাগ না হলেও প্রায় অর্ধেক বই বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ইংলিশ মিডিয়ামের অনেক বই বন্ধ, পারে না, পড়তে পারে না, পড়েও না, পড়তে পারে না, পড়লেও বুঝে না, পড়লেও বুঝে না। তুমি একটা অবুঝ জাতি, একটা অর্ধশিক্ষিত জাতি, একটা বেকার জাতি রাস্তায় এখন মিছিল মিটিং করে বেড়ায়। তা রাস্তায় মিছিল মিটিং করে বেড়ায়, সরকারের উপর চাপ সৃষ্টি করে। সরকারও এদেরকে নিয়ে খেলতেছে, তাদের এজেন্ট হিসেবে এক গ্রুপ আর গ্রুপ লেলিয়ে দেয়। হ্যাঁ, দেশের রাজনৈতিক নেতা ছাত্রীরা লেলিয়ে দেয়। এইরকম একটা দেশ বাংলাদেশ বর্তমানে। এগুলো খুব দুঃখজনক, খুব কষ্টের বিষয়। তা আমি এখন কি ধরনের বাংলাদেশ চাই? আপনারা একটা প্রশ্ন করছেন। আমি বৈষম্য মুক্ত, সাম্প্রদায়িক মুক্ত একটা দেশ চাই, এবং আমি এটা কর্মসংস্থান আছে এরকম একটা দেশ চাই। আমি কি চাই? আমি সুশিক্ষিত দক্ষ জনশক্তি চাই। এবং আমি কি চাই? দুর্নীতিমুক্ত প্রশাসন চাই, মাথাভারী প্রশাসন থেকে মুক্তি চাই। যে দেশের সিদ্ধান্ত নেয়, দেশের লোকাল চেয়ারম্যানটা আমার দলের হবে, লোকাল থানার টার্গেট আমার দলের হবে, লোকাল প্রশাসনের কর্মকর্তারা আমার দলের হবে, আমি সে দেশ চাই না। আমি সে দেশ চাই না। এবং আলটিমেটলি সে দেশ চাওয়ার কারণে এই জাতি আজকে প্রায় 18 কোটি মানুষ বিপদে পড়েছে। এবং সবথেকে কথা, যারা এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছে তাদের আমি শাস্তি চাই, তাদের বিচার চাই। আমি মৃত্যুর আগে অন্তত বিচার রায় দেখলে যেতে না পারলেও বিচারটা চালু হয়েছে, সেটা হলে দেখতে পারে ভালো লাগবে, ভালো লাগবে। আর একটা জিনিস আপনি বলছেন কিরকম রাজনৈতিক দল চাই, রাজনৈতিক দলের কর্মসূচি কি? রাজনৈতিক দল অনেক বক্তব্য দিচ্ছে এখন বর্তমানে। কেউ নির্বাচন আগে চায়, জাতীয় নির্বাচন চায়, কেউ স্থানীয় সরকার নির্বাচন চায়, কেউ আগে সংস্কার চায়, এবং কেউ বলতে যে আনুপাতিক হারে নির্বাচন চায়, কেউ বিশিষ্ট পার্লামেন্ট চায়। এই প্রশ্নের উত্তর খুব সংক্ষিপ্ত ভাবে জানিয়ে দিচ্ছি। 1 নম্বর কথা হলো, সংস্কার ছাড়া নির্বাচন কোনো কাজ আসবে না। যারা নির্বাচিত হবে তারা ডেসপারেট হয়ে যাবে, তারা মানে অত্যন্ত দুর্দান্ত প্রকৃতির মানুষ হবে, তারা ট্রান্সফারেবল হবে না। যদি বলতে নির্বাচন জনগণের কাছে দায়বদ্ধ থাকে, আমাদের এই বাংলাদেশে এটা হয় না। গ্রেটার নাম্বার অফ পিপলের কাছে কোন সময় কোন রাজনৈতিক দল দায়বদ্ধ হয়েছে আমাকে দেখান নাকি? হয় না। তা আমি সেজন্য বলবো যে নির্বাচিত ব্যক্তিদের কাছে যারা নমিশন দিবে, নমিশন ভোট, প্রত্যেক দলের নমিশন বোর্ডে যে কয়েকজন লোক থাকবে, 5 জন বা 10 জন বা একটা বোর্ডে বা 15 জন, সেই 15 জন লোককে একদম আইনের কাছে সোপর্দ করতে হবে। তার দলের দ্বারা, তার বোর্ডের দ্বারা নমিনেশন যারা পাবে, সেই নমিনি লোকগুলি যদি কোনো কারাপশন করে, যেমন ব্যাংক লোন নিয়ে না দেওয়া, টাকা পাচার করা, তারপরে অবৈধ সম্পদ অর্জন করা, এই সমস্ত কাজ যদি করে, ওই নমিনেশন যারা দিয়েছে তাদের বিচার করতে হবে, তারা বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। এরকম কঠিন শর্ত দিয়ে যদি নির্বাচন দেওয়ার জন্য নমিনেশন যারা দিবে তাদেরকে দায়বদ্ধ করা যায়, তাহলে তারা নির্বাচন আসতে পারে। এই একটা কথা আমি দেখতেছি, আর কোনো উপায় দেখতেছি না, কারণ এখন নতুন রাজনৈতিক দল জন্মাচ্ছে। ইমোশন ইজ নট দ্য আনসার। নতুন বক্তৃতা দেওয়া যায়, কিন্তু কর্মক্ষেত্রে দল গঠন করা যায় না। হাত পা নেড়ে উচ্চস্বরে বক্তৃতা দেওয়া যায় স্টেডিয়ামে দাঁড়িয়ে, কিন্তু তার মানে নয় যে হি ইজ এ গুড লিডার।
গুড লিড, আমি সে বিশ্বাস করি। কাজে প্রমাণ করতে হবে, তার জাতিকে তার একাডেমিক খ্যাত জানাতে হবে, তার দেশ ও জাতির প্রতি তার কাজ কি ছিল, কাজ কি করছে সেগুলি তুলে ধরতে হবে। তিনি দেশ ও জাতির জন্য কল্যাণমূলক কোনো কাজ করেছেন কিনা সেগুলো প্রমাণ করতে হবে, এবং সেগুলি জাতির সামনে ডিসপ্লে পোর্ট্রেট দিতে হবে। অনুরূপ ভাবে তার দ্বারা গঠিত নমিশন বোর্ড দ্বারা হবে, সেই নমিশন বোর্ডে যারা সদস্য থাকবে 10 জন বা 30 জন যা হোক, ওদের সবাইকে যাদেরকে নমিশন দিবে তাদের পক্ষে অপরাধ করলে পরে জাতীয় জনের কোনো স্বার্থ সম্পদ সম্মান ক্ষতি করলে তার জন্য তাকে দায়বদ্ধ হতে হবে। কারণ ডেমোক্রেটিক গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট অফ রাইটস অ্যান্ড লিবার্টি। আমি শুধু রাইটস এনজয় করবো, আমি অব্লিগেশন এনজয় করবো, চর্চা করবো না, সেটা হয় না। গভর্নমেন্ট অফ দি রাইটস এন্ড অব্লিগেশন, থিওরি অফ কনসার্ন বলতে যা বোঝায়, জনমত বলতে যা বোঝায়, একাডেমিক ল্যাঙ্গুয়েজে সেটা হলো accountability to the point of law, accountability to remain accountable to the neutral exercise of law, impersonal exercise of law, reasonable exercise of law, যৌক্তিক আইনের যৌক্তিক প্রয়োগের মাধ্যমে তাদেরকে দায়বদ্ধ রাখতে হবে। তাহলে হয়তো রাজনৈতিক দলের ভিতরে কালচারাল কোন একটা চেঞ্জ আসতে পারে। আনকালচার ব্যক্তি দিয়ে পার্লামেন্ট গঠন করে কোনো লাভ হবে না। পার্লামেন্ট আপনি দেখেন, আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল এই দেশে পার্লামেন্টে গায়েকে দাঁড় করাইছে, বিএনপির মতো একটা দল একটা মিলিটারি ডিক্টেটরকে বলছে কি, পার্লামেন্ট সুপ্রিম পার্লামেন্ট সুপ্রিম প্রেসিডেন্টের কোনো থাকবে না, কি ভেটো পাওয়ার থাকবে না। আচ্ছা, ভালো মন্দ বিবেচনা করার জন্য যদি ক্ষমতার ব্যক্তি হাতে না থাকে, সেটা কি আমাদের এখানে ব্রিটিশ পার্লামেন্ট গড়ে উঠলো? তার কারণে ব্রিটিশ পার্লামেন্ট গড়ে উঠলো? রাজা রানীর তো কোনো পার্লামেন্টে বসে না, কিন্তু ওদের এখানে একটা কথা আছে, সেটা কি কিং ইন পার্লামেন্ট। পার্লামেন্টে যে সিদ্ধান্ত নিবে আপনার প্রাইম মিনিস্টার সেটা এগ্রি করবে। তাই করে কেন করে? তারা কাউন্টার টু দ্য এনভায়রনমেন্ট, কাউন্টার টু দ্য সোসাইটি, সমাজের প্রতিপক্ষ হিসেবে কোনো আইন তৈরি করে না। যা করে সেটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড সমাজের কত রুলস রেগুলেশন তারা করে। এগুলি কি করে তারা? এগুলিকে অনেকটা অনেকটা চিরন্তন মানের মতো তৈরি করে দিচ্ছে। আপনি দেখেন ব্রিটিশ ল এখন আমাদের দেশে আছে, ব্রিটিশ ল এখন আমাদের দেশে আছে। কেমনি করলো এগুলি? এটা তো ব্রিটেন না, এটা তো ওদের কলোনিয়াল এরিয়া ছিল। ওরা এই কলোনিকে শাসন করছে কত ইউনিভার্সাল ট্রু ল্যাঙ্গুয়েজ দিয়ে, ইউনিভার্সাল ট্রুথ ল্যাঙ্গুয়েজ দিয়ে। আমাদের পার্লামেন্টের ইউনিভার্সাল কোন ট্রুথ ল্যাঙ্গুয়েজ করতে পারবে না। যার কারণে আমি বিশ্বাস করি না যে নির্বাচন দিলে সমস্যার সমাধান হবে। নির্বাচন দেওয়ার পূর্বে নির্বাচনী দলগুলিকে, রাজনৈতিক দলগুলিকে তাদের নমিশন বোর্ডের রুলস অফ বিজনেস তৈরি করতে বলে। তাদের এরকম দায়বদ্ধ থাকে, যিনি চিফ পেট্রন থাকবেন উনি সহ ওনার যে সমস্ত বোর্ডের মেম্বার সদস্য থাকবে তাদের সবার ব্যাপারে আদালতের নিকট ইম্পার্সোনাল, রিজনেবল, লজিক্যাল পার্সপেক্টিভ থেকে দায়বদ্ধ রাখতে হবে। দেশে যদি অর্থ পাচার হয়, দেশ যদি আপনার কি সম্পদ আত্মসাৎ করে, অতিরিক্ত সম্পদ বানায়, হাইডিং কোন ক্যারেক্টার থাকলে ধরা পড়লে তার শাস্তি হবে। এই 20 জনের 30 জনের, তাহলে তার অধীনে রাজনৈতিক দল পরিচালিত হলে সেটা হয়তো কিছুটা হলেও নমনীয় থাকবে, কালচারালি অ্যাকাউন্টেবল রেসপন্সিবিলিটি থাকবে। যে রাজনৈতিক দল রেসপন্সিবিলিটি নিবে না, তাদের কোনো নির্বাচন করার অধিকার নেই আমার দৃষ্টিতে। অপরাধের অপচয়ের দায়বদ্ধ নিবে না, তার নির্বাচনে আসার কোনো অধিকার নেই। এটা হলো আমার রাজনৈতিক ব্যাখ্যা। না, আমার বক্তব্যটা আরো আরো প্রিসাইজ বলি। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে আমি ডাক দিয়ে তার এক জায়গায় ধরেন মিনিমাম ধরেন 100-300 বা 100-500 লোককে যদি ঠিক করতে পারে, নমিশন বোর্ডের নেতৃত্বে মিলে থাকবে বিভিন্ন রাজনৈতিক দল মিলে 1000 লোক থাকবে। এই 1000 লোককে যদি আমরা আইনের আওতায় বেড়া জালে বাঁধতে পারি, তাহলে দেশ ঠিক দাঁড়াবে। যারা নমিশন দিবে, এটা আমার ক্যান্ডিডেট, এটা আমার ক্যান্ডিডেট যারা বলবে, এদেরকে যদি আমরা 1000 লোককে যদি আদালতের সামনে দাঁড় করাতে পারি, আমি আশা করবো যে তারা একটা দক্ষ জনশক্তি গড়ে তোলার চেষ্টা করবে। আন্দোলন উপায় নেই, আমি সবাইকে তার খোলা ওপেন মার্কেট কিছু করতে হবে না। আমরাও আমি মনে করি আসলে রাষ্ট্র সংস্কারের জন্য যা কিছুই করা হোক, যদি ভবিষ্যতে আরো দ্বিকক্ষ বাস্তবায়ন বিশিষ্ট যদি ভালো না হয়, সে রাষ্ট্র সংস্কার টেকসই হবে না। দ্বিকক্ষ বিশিষ্ট যে কথাটা বলছে, হ্যাঁ,
এটা একটা আমি অ্যাবসার্ড আইডিয়া বলবো। অ্যাবসার্ড একটা একটা কল্পনা, ওনার তো একটা ভালো কল্পনা আছে সেদিন বলছেন। দ্বিকক্ষ পার্লামেন্টের আমাদের এই দেশে বড় ক্ষতি হবে যে পলিসি মেকিং এ আপনার এক্সিকিউশন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সময় যাবে এবং সিদ্ধান্ত বাস্তবায়নে এক্সপেন্ডিচার বাড়বে। একটা মিটিং করাটা আমাদের জন্য কত খরচ, সেখানে 2টা হাউসের মিটিং মিট করা, হ্যাঁ, এই টাকা তো এখন আমাদের নেই। যেখানে আমাদের দেশের মানুষের একবেলা টিফিন করার পয়সা নেই, একবেলা টিফিন করার পয়সা নেই, ট্রিটমেন্ট করার টাকা নেই। হ্যাঁ, একটা অসুখ হলে পরে গরু ছাগল বিক্রি করে, জায়গা সম্পত্তি বিক্রি করে মানুষকে ট্রিটমেন্ট করতে হয়। সেখানে একটা 5 বছর বা একটা 10 বছরের জন্য একটা সরকার গঠিত হওয়ার পরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে মিটিং করে দেশের সিদ্ধান্ত দিবে, আমি এটা বিশ্বাস করি না। সমস্যা অনেক, বেকারের সমস্যা, শিক্ষার সমস্যা, পরিবেশের সমস্যা। একটা দেখেন না, সাধারণ একটা পলিথিন ব্যাগ বন্ধ করার জন্য কত কষ্ট করতেছে গভর্নমেন্ট, একটা পলি ব্যাগ, সেটা আপনার বন্ধ করা যাচ্ছে না। এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি দুই কক্ষ মিলে পার্লামেন্ট করে, তাহলে কি সেখানে কত এক্সপেন্ডিচার হবে বলেন, কত খরচ বাড়বে, সিদ্ধান্ত নিতে কত দেরি হবে। আমি আমিও একমত সেজন্য আপনার সাথে। আমি সেজন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিরুদ্ধে। আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেখানে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার জন্য যোগ্য ব্যক্তির অভাব, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট করে কাদেরকে সুযোগ দিতে চাচ্ছেন? অবসরপ্রাপ্ত সে সিনিয়র সচিবদেরকে, নাকি অবসরপ্রাপ্ত আর্মিদেরকে, নাকি অবসরপ্রাপ্ত পুরানো পলিটিশিয়ানদেরকে? এই সমস্ত এগুলি বলে লাভ নেই। দেশকে আরেকবার একটা জঙ্গলের ভিতরে ঢুকে দিন না, আরেকটা জঙ্গল সমাজ আমি চাই না। আমি একটাই দাবি আমার, যারা এই অপরাধ করছে তাদের বিচারের রায় হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু তাদের জন্য বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে, আমি সেটা দেখে যেতে চাই। এটা আমার আশা। বুঝতে আমরাও পারছেন? সহমত। জি, আমরাও হ্যাঁ, সহমত। হ্যাঁ, আপনার সহমত, ঠিক আছে ইনশাল্লাহ। তো দোয়ার করেন, এটাই আমি পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমি চাই না। আর আমি সংস্কারের পূর্বে নির্বাচন চাই না। সংস্কার করতে হলে নির্বাচন নির্বাচনী দলগুলিকে যারা পার্টিসিপেট আগ্রহ করে, তাদের নমিনেশন বোর্ডের নামগুলি দিতে বলেন। সেই নমিনেশন বোর্ডের মানুষদের শিক্ষাগত যোগ্যতা, তাদের জাতীয় জীবনে তাদের অবদান এবং তাদের আপনার ক্যারেক্টারটা কি, এটা বিশ্লেষণ করে আদালতের কাছে দায়বদ্ধ রাখে, ওদেরকে দায়বদ্ধ রাখে, স্যার দায়বদ্ধ ওই যে রাখে। রাজনৈতিক দলগুলোকে ওই যে হম। রাজনৈতিক দলগুলোর যদি ইয়ে আপনার যে দুর্নীতিমুক্ত করতে আর কি মানে বাণিজ্য হ্যাঁ, আর কি ওই যে হ্যাঁ, নমিনেশন বাণিজ্য করতে হ্যাঁ। কি কি পদক্ষেপ নেওয়া দরকার স্যার? না এগুলো না, যদি রাজনৈতিক, বন্ধ না করে তাহলে তো রাজনীতির সংস্কার হবে না। না ওরা না, তো আমি সেই সেটা সেটা তো বললাম, রাজনৈতিক দলকে আপনারা যে একদম ওনার নিজের ফ্রি দলের মধ্যে লাইসেন্স, গণতন্ত্র আগে আনতে হবে, চর্চা করতে হবে, এবং ওদের সেজন্যই তো নির্বাচিত প্রক্রিয়াটা সেজন্যই গণতান্ত্রিক করতে হবে, নেতা নির্বাচন। সেজন্যই তো রাজনৈতিক দলকে এগুলো না আপনি হওয়া পর্যন্ত স্যার। ডেমোক্রেটিক অ্যারেঞ্জমেন্ট রাখার জন্য তাদেরকে হ্যাঁ। প্রথমে রাজনৈতিক দলকে, দলের নেতৃত্বকে আদালতের সামনে একদম বিধিবদ্ধভাবে দায়বদ্ধ করে ফেলেন, বিধিবদ্ধ করে দায়বদ্ধ রাখেন। হুম হুম। তাদেরকে বলতেন তাদের এজ, তাদের একাডেমিক হাইট, তাদের অবদান, তাদের সহায় সম্পদ কি আছে, এগুলি বিস্তারিত আদালত কাছে একটা নোট করে রাখেন। তারপরে তারা যদি টাকা নিয়ে থাকে নমিনেশন বোর্ড থেকে, সেই লোকগুলি আবার দুর্নীতি করে এবং দেশের টাকা পাচার করে, তাহলে তারা দায়ী থাকবে, তাদেরকে দায়ী করবো আমরা যে তোমার দলের এই মানুষ এই কাজে জড়িত, এত এত কোটি টাকা আত্মসাৎ করছে। চিন্তা করা যায় পিলু, একটা দেশের সামান্য একটা গরু ছাগল চালায় এরকম একটা লোক কোটি কোটি টাকার মালিক। চিন্তা করা যায় এগুলি দেশের নতুন টাকা ছাপাইছে তাদের জন্য। আমাদের নতুন দেশে টাকাগুলো সবাই সবাই ওরা বাগবাটোয়ারা করে নিয়ে নিছে। কি চিন্তা করা যায় এগুলি, এগুলি চিন্তা করা যায়? না। আমরা তো এখন আগুনের মধ্যে জ্বলতেছি, আমরা তো আগুনের ভিতরে ডুবে ডুবে আছি এখন। ও, এই ভবিষ্যৎ জেনারেশনের কাছে কোনো কিছু বলার সুযোগ আছে আমাদের? নতুন বাচ্চা যারা আসতেছে তাদের প্রত্যেকের ঘরে লোন, প্রত্যেকের ঘরে লোন, কোটি কোটি টাকার লোন, হ্যাঁ, হুম। কোটি কোটি টাকার লোন। এগুলি তো আমরা সহ্য করতে পারবো না। আর আমাদের অনেস্টলি বলি, আমাদের বিজনেস গ্রুপ তারা বলুক, তারা আজকে একটা মিটিং করছে, আমি টিভিতে দেখলাম, আমাদের সাক্ষাৎ করছে, আরো একাধিক সাক্ষাৎ আসুক, তারা দেখা তাদের আসল কথা প্রকাশ পাইতে হবে, তাদের আসল চেহারা নিয়ে আসতে হবে। হ্যাঁ,
সব সব গভর্নমেন্ট তাদেরকে বেনিফিট দিয়েছে, সব গভর্নমেন্ট তাদেরকে বেনিফিট দিয়ে তার ইয়ে হয় না। হ্যাঁ, ব্যবসায়ীগুলোর সব কে বলছে, হ্যাঁ হাসিনা আমাদের মা, হাসিনা আমাদের বাবা, ওদের এই কথাগুলো আসছে না দেশ ও জাতির সামনে। তা আমি সেজন্যই আমি এদেরকে এইভাবে ফ্রি লাইসেন্স দিতে রাজি নেই, ওদেরকে আদালতের কাছে দায়বদ্ধ করতে হবে। আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেই সবার আগে সংস্কার আনা দরকার। হ্যাঁ, রাজনৈতিক দলের ভিতরে সংস্কার, কালচারালি একটা গ্রেডিং করতে না পারলে, আনকালচার বলতে কি বোঝায়, কালচার বলতে কি বোঝায়? কালচার বলতে বোঝাচ্ছে যে কল্যাণময়, প্রশংসনীয় এবং কি একটা সম্মানজনক অবস্থানে থাকতে হবে সবসময়, সম্মানজনক সহমর্মিত বোধ নিয়ে চলতে হবে, সহমর্মিত বোধ থাকে মতো। সেজন্য আমাদের দাবি হচ্ছে আগামীতে যারা নির্বাচন করবে তাদের আত্মজীবনী জনসাধারণকে নির্বাচনের 6 মাস আগে জানাতে হবে। তারা না, আমি কিভাবে টাইম অর্থ টাইম সেট উপার্জন করেছে, জন্ম জন্ম থেকে এখন পর্যন্ত তারা কিভাবে অর্থ উপার্জন করেছে সেটা হ্যাঁ, জনসাধারণ। এগুলি নোট রাখতে হবে, এগুলো নোট রাখতে হবে, এগুলি নোট রেখে আমি সবার জন্য বলবো না, এক্ষেত্রে সবার সবার কাজটুকু তার বোর্ডেই করবে, তার দলেই করবে, কিন্তু আমি দলকে অ্যাকাউন্টেবল করবো, দলকে অ্যাকাউন্টেবল এবং দলের যে বিরোধী পক্ষরাও করবে, এর জন্য গণমাধ্যম কর্মীরাও সক্রিয় ভূমিকা পালন হ্যাঁ করবে। সেটাই থাকবে, তাদের ঠিক কোনো দুর্নীতি আছে। আছে কিনা নির্বাচনে হ্যাঁ, যাওয়ার আগেই যেন জনগণ জানতে পারে তারা হ্যাঁ, কিভাবে দুর্নীতি করে টাকা উপার্জন করেছে এবং এই টাকা দিয়ে নমিনেশন কিনেছে। দেখা যায় বাংলাদেশের হ্যাঁ, নমিনেশন কিনতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে এক একজন কুড়ি প্রার্থী। এবং নানা নির্বাচন ধরনের দায়িত্ব করার জন্য, নির্বাচনের প্রচারণার জন্য কোটি টাকা খরচ করে। এই কোটি টাকাগুলো এদেরকে আসলো কোত্থেকে? এবং এগুলো সে দায়িত্ব নেই। আবার নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে সেটা আবার কিভাবে রিকভার করার না, চেষ্টা এগুলি করে। করতে পারবো না, আমি এগুলি করার জন্য স্পেস রাখবো না, আমি ভেনুগুলো বন্ধ করে দেবো। যদি বন্ধ বন্ধ করে থাকে তাহলে তার অ্যাকাউন্টেবল থাকবে তার রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা, ওদেরকে ডিফাঙ্ক করে দেবো, ওরা ডিসকোয়ালিফাইড করে দেবো। দেশে রাজনীতি করতে না পারার মধ্যে তাদেরকে সিলমোহর দিয়ে দেওয়া হবে, দে আর ডিসকোয়ালিফাইড, এরকম করে দিতে হবে। খুন করার চাইতে তাদেরকে ডিসব্যান্ডেড করতে হবে। আইয়ুব খান সাহেবের একটা অর্ডার ছিল, প্রদা 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 পিপলস রিপ্রেজেন্টেটিভ এন্ড কি প্রদা পাবলিক অফিসার, পাবলিক রিপেয়ার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ এন্ড অফিসার্স ডিসকোয়ালিফিকেশন অ্যাক্ট, পাবলিক রিপ্রেজেন্টেটিভ এন্ড অফিসার্স ডিসকোয়ালিফিকেশন অ্যাক্ট, প্রদা অ্যাক্ট ছিল একটা, প্রদা প্রদা এটাতে অনেক সিএসপি অফিসারকে ফায়ার করে দিছে, অনেক পলিটিশিয়ানদেরকে ডিসব্যান্ডেড করে দিছে, অ্যারেস্ট করে দিছে, অনেক সম্পদ টম্পদ সব শেষ করে ফেলছে। প্রদা অ্যাক্ট, পাবলিক রিপ্রেজেন্টেটিভ এন্ড অফিসার্স ডিসকোয়ালিফিকেশন অ্যাক্ট, একটা অ্যাক্ট ছিল এরকম, আমার এখন যা মনে পড়ে আর কি। সেজন্য এই ধরো তুমি চিন্তা করে দেখো না, 2018 সালে 2018 সালের নির্বাচনের সময়, হ্যাঁ, সচিবদেরকে গাড়ি কিনে দিছে, টাকা দিছে এলাকায় ভোট নেওয়ার জন্য। তুই চিন্তা করতে পারবা, বেতনদারি যারা যারা বেতনভুক্ত, প্রধানদের যারা বেতনভুক্ত কর্মচারী, তাদেরকে আবার এক্সট্রা গাড়ি কিনে দিয়ে এক্সট্রা টাকা দিয়ে এলাকায় পাঠাচ্ছে ভোট কালেকশন করার জন্য। তুই চিন্তা করতে পারো অপরাধের কোনো মাত্রা আছে দেশের? সেই জন্য বলতেছি এগুলি না হওয়া মতো আমাদের আদালতকে নিউট্রাল করতে থাকবে, লজিক্যাল এবং রিজনেবল পারভিউ অফ ল, এক্সারসাইজ অফ ল, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আইনকে একদম পরিষ্কার ভাবে এটা ব্যবস্থা করতে হবে। তাহলে হয়তো কোনো একটা ফরমাস, আর নাহলে কালচার হবে না তো, পলিটিশিয়ানদের পলিটিক্যাল পার্টির কালচার ফিরে আসবে, ওরা খুনে হইতে থাকবে, ওরা খুনে হইতে থাকবে, ধাক্কা দিতে থাকবে, এক দল গেছে আর দলে দৌড়তেছে, দেখো না, এক দল গেছে আর দল দৌড়তেছে, হ্যাঁ, আর একটা ওয়াজ করতেছে যে খোদ এক ধরনের করেন, হ্যাঁ, আবার কি আনুপাতিক হারে, আনুপাতিক হার বলতে কি বোঝায় আমি তো কিছু বুঝতেছি না, আনুপাতিক হারে কি বোঝায়? এখানে কি ডিগ্রি অফ কোনো ডিগ্রি আছে? আনুপাতিক হারে তারা বলতে যে ধরো তোমার দল থেকে 20 জন, আমার দল থেকে 15 জন, এরকম করার জন্য নাকি? এগুলো তো হবে না। আমি যাতে দলে যাকে দিবে, দল তার দায়িত্ব নিয়ে দিবে, দল তার দায়িত্ব নিয়েই তাকে নেতৃত্ব দিবে, হ্যাঁ, এবং দল দল তার জানাবে তার অর্থ উপার্জনের উৎসটা কি। হ্যাঁ। উৎস তার তার ইন্ডাস্ট্রি গেলে ইন্ডাস্ট্রি কেমনি করলো, ইন্ডাস্ট্রি করার জন্য তার প্রক্রিয়া কি, পরিকল্পনা কি, একটা মাস্টার অ্যারেঞ্জমেন্ট থাকবে না, প্ল্যান থাকবে না?
কারণ এতগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে নেতাদের এর পরিচয় কি, তারা কোনো জব করে না, তারা কোনো ব্যবসা করে না, তারা শুধু রাজনীতি করে। শুধু রাজনীতি করে তারা কিভাবে জীবন জীবিকা ব্ল্যাকমেলিং, নির্বাহ। ব্ল্যাকমেলিং, ব্ল্যাকমেলিং, আন্ডারগ্রাউন্ড টাকা কালেকশন করে করে একজনের গাড়ি কিনে, ফ্ল্যাট কিনে। বাংলাদেশের ফ্ল্যাটের ব্যবসা চালু হয়েছে তো ওদের দ্বারাই, ফ্ল্যাট কিনে। এই যে তাদের মূল উৎস হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হ্যাঁ, চাঁদাবাজি, সুপারিশে কাজ পাইয়ে নেওয়া অথবা কাজ দেওয়া, চাঁদাবাজি, কনসেপ্ট খুন, নেওয়া। চাঁদাবাজি, খুন এবং হোর্ডিং করা, গোপনে হোর্ডিং করা, মালপত্র জমায়। দেখো না, একজন চোখের নিচে কেরোসিন তেল পাওয়া গেছে, একজন চোখের নিচে টাকা পাওয়া গেছে। আমির হোসেন আমার মতো মানুষের বাসায় 6 কোটি টাকার টাকার বস্তা পাওয়া যায়। এগুলো কোনো মানি আছে? এই যে সিন্ডিকেট ব্যবসা। তো সেজন্য বলতেছে রাজনৈতিক দল ফ্রি, পলিটিশিয়ান ফ্রি, সবাই ফ্রি, সাংবাদিক ফ্রি, কিন্তু দে রিমেন অ্যাকাউন্টেবল টু দি কোর্ট। আদালতের কাছে থাকবে, অ্যাকাউন্টেবল থাকবে ফর দেয়ার ডিডস এন্ড মিসডিডস। তারা যা কাজ করবে সেটাও প্রশ্ন পাবে, তারা যারা অন্যায় কাজ করবে সেটাও তারা শাস্তিযোগ্য ব্যবস্থা নিতে হবে। এটা যদি করা যায় তাহলে হয়তো পারবে। আর নাহলে নির্বাচন করে নির্বাচিত হওয়ার কোনো দরকার নেই। তার সাথে অটোক্রেটিক গভর্নমেন্ট যদি ভালোভাবে চালায় এমনি চলুক, এটা হলো কথা। আর যারা বলে যে সংবিধান সংস্কার করার ক্ষমতা, হ্যাঁ, অনির্বাচিত সরকার নেই, যারা একথা বলে, কথা ঠিক। তা আমি বলতে চাই যে অনির্বাচিত আর নির্বাচিত মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? নির্বাচিত সরকার দেশকে ডুবাই দিয়ে গেছে, ডুবাই দিয়ে গেছে, জাতিকে ডুবাই দিয়ে গেছে। আর অনির্বাচিত সরকার এসে জাতিকে উদ্ধার করতে পারবে। Take the example of Justice Shahabuddin. Take the example of Justice Habibur Rahman. আমাদের সামনে তো আছে, আছে তো, উদাহরণ তো আছে। সেজন্য আমি নির্বাচিত আর অনির্বাচিত সরকার মধ্যে আই ফাইন্ড লিটল ডিফারেন্স ইন বাংলাদেশ। আর দ্বিকক্ষ বিশিষ্ট সংবাদ করবে, নতুন সংবিধান লিখবে, এগুলো হলো ফাউল ডায়লগ। ফাউল ডায়লগ, এগুলি বলতে গেলে আমাদের অনেক কথা আসবে মনের ভিতর, অনেক রাগ চলে আসে, নিজেকে ধরে রাখতে পারে না। 71 সালের যে ত্যাগ, সেটাকে অস্বীকার করার মানে হলো নতুন ভাবে সংবিধান লেখা। রক্ত একজনে দিবে, একজনকে আবার দিবে। আমরা কি একবার মরছে আর একবার প্রাণ দিয়ে প্রমাণ করতে হবে যে আমি এখনো মরি নেই? হ্যাঁ, এটা হলো এখন আমাদের আবার প্রমাণ করতে হবে যে আমরা এখনো মরি নেই। এই হলো কথা। এগুলো লুজ টক, এগুলো হলো লুজ টক। পাগল কোথার থেকে ধরে নিয়ে আসছে, পাগল এগুলো বলে, আমাদের হরিজেন্টাল ইয়ে বলে। আমি এগুলো বিশ্বাস করি না, সোজা কথা। দেশের ওই অনেক যে আপনাকে এই বলেন, বলেন। হ্যাঁ, স্যার বলুন। বলেন, সুবিধা নেই। হ্যাঁ, দেশের অনেক ক্লান্তিকাল আমরা ক্রস করে আসছি। সেই দিনগুলিকে আবার ব্যাক যেতে স্যার পারবা? ওই যে আমি একটু বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, বলো। স্যার আপনি বলেন, আপনার কথা শেষে আমি প্রশ্নটা করবো, অসুবিধা নেই। না, আমার বলা শেষ, বলো না তো, আমি তো এখন একটা ক্লোজ করতে চাচ্ছিলাম। বলো না স্যার, কি। আমার একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ, যে আপনি রাজনৈতিক দলের মানে আচরণের পরিবর্তন আর কি। এই গত হ্যাঁ, 5 আগস্টের পরে বিএনপি জামাত দুইটাই বড় দল, হ্যাঁ, ওদের ওদের যে কার্যক্রম যেভাবে যেভাবে করতেছে, এখন তো তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাচ্ছে আর কি। সবখানে হ্যাঁ। ওনারা আগের মতো প্রভাব বিস্তার করতেছে মানে আওয়ামী লীগ করছে যে হারে, একই পদ্ধতি এখনো এর পদ্ধতি থেকে বের দিতে পারে নাই। মন মানসিকতার কোনো পরিবর্তন হয়নি দুই বড় না, দলের। শোনো, এখানে তো উত্তরটা এভাবে বলে, এটা আসলে উত্তরটা একটা বলে, না, উত্তরটা তোমাকে এভাবে বলে যে ধরো, যেমন একটা বিগিনিং পয়েন্ট, যেমন একটা স্টার্টিং পয়েন্ট থেকে যখন দৌড় শুরু করবা, হ্যাঁ, তুমি যখন স্টার্টিং পয়েন্ট থেকে দৌড় শুরু করবা, তুমি যদি মনে করো আবার বয়ে আনবে না আমাদের জন্য। হ্যাঁ, কোনো কাজ আসবে না, তো তুমি রেস্টলেসলি দৌড়তেছো, ইউ আর রানিং কন্টিনিউয়াসলি। তোমাকে একটা স্টেজে একটা চেঞ্জ আনতেই হবে। কি চেঞ্জ আনবা? এটাতে বলে কি চেঞ্জ, সরকার চেঞ্জ, পরিবর্তন, কি চেঞ্জ আনবা, তো বেসিক আপনি স্যার ওই যে কথা। আসলে কি পদক্ষেপ নেওয়া দরকার এই যে এই আছে এই দলের তো, সংস্কার করার জন্য? সেটাই বলতে আর কি। তোমাকে লকে ক্লিয়ার করতে হবে, কোর্টকে নিউট্রাল করতে হবে, ফ্রি প্লে অফ জাস্টিস, বিচার রায়কে একদম নিউট্রাল করতে হবে।
জাস্টিসকে, আর ফ্রি প্লে অফ প্রেসকে তোমার নিউট্রাল রাখতে হবে, সংবাদ সরবরাহ করা, ভালো হোক খারাপ হোক সেগুলি তোমাকে নোট করতে হবে। এবং আলটিমেটলি এগুলি তদন্ত কাজ যত দ্রুত এগিয়ে নিয়ে গিয়ে, হ্যাঁ, শাস্তির ব্যবস্থা করতে হবে, শাস্তির এক্সাম্পল পানিশমেন্ট। হ্যাঁ, আমার দেশে একটা মার্ডার হলে পরে একটা তদন্ত করতে করতে এটা অনেক সময় চলে না। আমি এক সময় চট্টগ্রাম কলেজ থেকে প্রশাসনে বলেছিলাম, প্রশাসনে একটা প্রতিনিধিত্ব করতে গেছে, বলেছিলাম যে পুলিশকে দিয়ে তুমি তদন্ত করাও, সে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাও, সে পুলিশে ক্রাইম করলে কে তদন্ত করবে? সেজন্য তদন্ত একটা আলাদা সংস্থা করা হোক। তারা ডিফার করছিলেন, যার ডিসি হাসান সাহেব ছিলেন তখন। আমি বলছিলাম যে তদন্ত পুলিশ দ্বারা হবে না, তদন্তের জন্য আমাদের একটা আলাদা তদন্ত সংস্থা গঠন করতে হবে। তো এখন তখন তো তারা এটা তখন তো মানা নেই। এখন এই কথা বলে আমি আবারও বলতেছি, আলাদা একটা তদন্ত সংস্থা করতে হবে। এগুলি নিউট্রাল তদন্ত করে দ্রুততম সময়ে বিচার ব্যবস্থা করতে হবে। বিচার, কোর্ট ছাড়া আমাদের কোনো উপায় নেই। কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম লাইক পার্লামেন্ট, পলিটিক্যাল পার্টি, ইন্টারেস্ট গ্রুপ অথবা ট্রেড ইউনিয়ন কেউ তোমাদেরকে কোনো বিচার করে দেবেন। ছাত্রফ্রন্ট তো নয়, আরো একটা পলিটিশিয়ান জন্ম লাভ করছে এই দেশে, সেগুলি হলো আমলা। আমলা আমলাদেরকে আমরা কোনো রেসপেক্ট দিতে রাজি নেই, সোজা কথা। তারা অনেক খাইছে, বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান ইনশাল্লাহ। বক্তব্যের জন্য। আমি আরেকটা জিনিস একটু ইশারা দিয়ে রাখি, এডুকেশনটাকে হাইলাইট সেভ করার চেষ্টা করো। আমি এডুকেশন কমিশন একটা করার কথা বলতেছে গভর্নমেন্ট, কিন্তু এখনো কিছু হয় নাই। তারা সিলেবাস ঠিক করতে পারতেছে না, কি দিবে, নতুন কি দিবে, পুরাতন কি বাইর করে দিবে ঠিক করতে পারতেছে না। কিন্তু আমি বলি একটা জাতির 50 বছর ক্রস করছি আমরা, 50 ইয়ার্স ক্রস করছে। 50 ইয়ার্স এর পরে যদি আমি ম্যাথমেটিক্স শিখবো না, ইংরেজি শিখবো নাকি আপনার ইতিহাস শিখবো, এই কথা বলে আমাকে আবার নতুন করে ভাবতে হয়, কষ্ট লাগে। আমি বলবো যে এখানে আমার জিওগ্রাফি পড়তে হবে, হিস্ট্রি পড়তে হবে, তারপরে সাইড বাই সাইড ইংলিশ পড়তে হবে, ইংলিশ গ্রামার এবং বেঙ্গলি গ্রামার আমাদেরকে সলিড ভাবে ডেভেলপ করতে হবে। এবং সাইড বাই সাইড আমাদের, হ্যাঁ, যে সমস্ত নিউ সাইন্টিফিক ফিকশন আছে সমাজে, এগুলি আমাদের শিখতে হবে, জানতে হবে। তার মানে এই নয় যে শুধুমাত্র বৃত্তিমূলক শিক্ষা দিয়ে করলে হবে। যেমন ধরো গত 10 বছর থেকে 15 বছর পর্যন্ত আমাদের এই দেশে একটা কাজ চলছে, সেটা হলো বিবিএমবি কি পরে, বিবিএ পরে কি পরে, এমবিএ পরে। আরে সর্বনাশ! হ্যাঁ, তোমার অডিট অ্যাকাউন্টিং দিয়ে যদি দেশ চলতো, তাহলে তো দেশে হিস্ট্রি ডেভেলপ করবে। ওটার অ্যাকাউন্টিং দিয়ে যদি পুরো দেশ চলে, যুগ চলে, তাহলে তোমার তো হিস্ট্রি ডেভেলপ করবে, হিস্ট্রি তলায় যাবে। হ্যাঁ, একটা তুমি যে প্রশাসনে যারা বসছে, তারা তো তুমি দেশে একটা সীমানা জিজ্ঞাসা করে বলতে পারবে না, বলতে জানো না, বলতে পারবে না। তো সেই না সেই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট পরে কি লাভ, বিবিএ পরে কি লাভ? না এগুলো তো ঠিক কোনো কোনো উচ্চশিক্ষা না। এগুলো টেকনিক্যাল লার্নিং, কমার্শিয়াল লার্নিং, এগুলিকে বানানো হচ্ছে হায়ার এডুকেশন। এগুলো হায়ার এডুকেশন না তো। হায়ার এডুকেশন বলতে হায়ার থট লাগবে। থটলেস লার্নিং ইজ নট দ্য হায়ার এডুকেশন। থটলেস লার্নিং ইজ নট দ্য হায়ার এডুকেশন। থটফুল লার্নিং লাগবে। রাইট স্যার রাইট রাইট থটফুল লার্নিং। থটলেস লার্নিং দিয়ে তুমি এমবিএ করে একদম বিদেশ থেকে ডিগ্রি নিয়েছে কি করবা? সে সে যে লাভ সে কোনো, সে অ্যাকাউন্টিং মিট করবে, ব্যালেন্স ক্লিয়ার করবে। ওই ওই যে সে কালচার বলছেন, ওইটা ওই কালচার বলছেন, ওই কালচার হইতে পারবে না। না, কালচার ম্যাচিউর হতে পারে, ম্যাচিউর হ্যাঁ ম্যাচিউর হইতে পারবে না। পারবে না। না। তো দোয়া রইল ইনশাল্লাহ। তবে ফিসবিল্লাহ। আমাদেরকেও ক্ষমা করে দিয়েন। আসসালাম ইনশাল্লাহ। না, ঠিক আছে, ফিসবিল্লাহ, থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ, হ্যালো হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ আপনার মূল্যবান কথা আসলে মনোমুগ্ধকর হয়ে শুনতেছিলাম। এবং আচ্ছা। হ্যাঁ, আপনার অনেক মূল্যবান অভিজ্ঞ
অভিজ্ঞতা সম্পন্ন কথাবার্তা। মতবাদ হুম, শুনছিলাম, ভালোই লাগতেছিল। আসলে আমাদের সবারই স্বপ্ন একটা সুন্দর দেশ দেখার। হুম। না, এই স্বপ্ন তো দেখে, কিন্তু কথা হচ্ছে ম্যাডাম, আমি আপনাকে বলি, টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময় হলো সময় হলো মানে একদম প্রকৃত গার্জিয়ান। টাইম ইজ দ্য বেস্ট গার্জিয়ান, গার্জিয়ান। যে আমরা বলি না গার্জিয়ান টাইম সে ওই টাইম আর ইজ দ্য প্যারেন্ট, টাইম ইজ দ্য প্যারেন্ট, টাইম ইজ দ্য মানি। হুম, সময়টা হলো টাকা, সময়টা হলো অভিভাবক, সময়টা হলো জুডিশিয়াল গার্জিয়ান, জুডিশিয়াল গার্জিয়ান। তো এখন ধরেন এই বিষয়টা এগুলি কি যদি আমরা ওভারসাইড করে চলি, পরে করবো পরে করে দেবো, তাহলে তো হবে না। জি আমি সেজন্য বলতেছি যে একটা টাইম ফ্রেম নিয়ে গভর্নমেন্ট আসছে, গভর্নমেন্ট চলতেছে। ফর এক্সাম্পল ডক্টর ইউনূস সাহেব আমার ডাইরেক্ট টিচার উনি। আই ফিল মোর হাম্বল এন্ড মোর কি বলবো কমফোর্টেবল। আই ফিল ভেরি কমফোর্টেবল উইথ হিম। অসম্ভব ভালো মানুষ। ভালো। হ্যাঁ, ভালো মানুষ, এবং ধরেন যা বলা যায় একটা ভিশনারি আউটলুক নিয়ে চলে। আজকে থেকে আজকে থেকে 35 বছর পূর্বে বা 40 বছর পূর্বে ওনার সাথে আমরা কাজ করছি ব্যক্তিগত। জোবরা যেখানে, যেমন জোবরা গ্রাম যেখানে উনি কাজ শুরু করছে জি সেখানে, তখন তো অনেক শিক্ষার্থী ছিল, তখন তো অনেক ধরনের ক্যালিবার ছিল দেশে। কিন্তু উনি যেটা দেখছে, উনি সূক্ষ্মভাবে যেটা দেখছে, এ যে দেশে ক্রাইসিস আছে, দেশে বেকারত্ব আছে, দেশে জবলেস মানুষ, জবলেস শিক্ষিত মানুষ বেকার হয়ে যাচ্ছে, কর্মসংস্থান নাই। আবার আরো একটা বিষয়, ফরেনের উপর নির্ভরশীল। আমাদের এই দেশটার ইকোনমি হলো এইডেড ইকোনমি। ম্যাচিউর, আমাদের এখানে কোনো ইন্টারনাল মানি মার্কেট নেই। এটা হলো এইডেড ইকোনমি। বিদেশে টাকা দেয়, আমরা ভাগ করে খাই, অ্যালোকেশন করে খাই, এবং তাও রাষ্ট্রীয় অ্যারেঞ্জমেন্ট বলা হয় বাজেট। একটা হলো উন্নয়ন বাজেট, আর একটা হলো আপনার রাজস্ব খাত। এগুলিকে আমরা অ্যালোকেশন দিয়ে ভাগ করে খাই। কিন্তু আমাদের দরকার ছিল একটা দেশের ইকোনমিকে রানিং স্টেজে রাখা। মোবিলিটি আমাদের সোর্স, এমন কিছু ইন্ডাস্ট্রি করা দরকার যেগুলি থেকে আমরা নিজেরাই ইন্টারনাল রিসোর্স ডেভেলপ করতে পারি, ইন্টারনালি আমাদের জন্য কারো কাছে হাত পাততে না হয়। হাত পাতা। তো হাত পাততে সেরকম কোনো কিছু কেউ চিন্তা করে নাই। ডক্টর ইউনূস সাহেব তখন চিন্তা করলো যে হাটে বাজারে যে আমাদের কিছু কাজ, মানুষের কাজ করে, লেবারদার কাজ করে, ওদের পাশে দাঁড়াতে পারলে থেকে বড় কাজ হবে। তো ওদের পাশে দাঁড়ালেন কিভাবে? ওই জোবরা গিয়ে একটা প্যান্ট শার্ট পরা অবস্থায় মাথায় ক্যাপেকটা লাগে আমাদেরকে নিয়ে চলে গেলেন, চলো যাই কোথায়, এই জোবরায় যাবো, জোবরা গ্রামে। বলতে খুবই ভালো লাগে, কিন্তু কথা হলো যে স্যার যে এখনো ক্লান্ত হয় না, আমরা তো ক্লান্ত হয়ে পড়ছি। ক্লান্ত হয়ে এ, গেছে। আমরা ক্লান্ত হয়েছি, অসুস্থ হয়েছি, নানান ধরনের ট্রিটমেন্ট, কিন্তু স্যার এখনো স্টিল হিজ ইন ওয়ার্ক। উনি ওনার কাজে আছে। আমি প্রথম যে বক্তব্য, ওনার প্রথম যে বক্তৃতা শুনলাম সেদিন এসে 8 তারিখের পর আর কি, আমার এক বন্ধু আছে নূর নবী, আমি ওকে বললাম ইমিডিয়েটলি, দেখো নবী ভাই, আসলে যে আমরা যে গৌরব করার মতো একজন মানুষ অনুষ্ঠান, একটা চশমা দেখলো না টিভিতে চোখে মনে হয় স্যার, আমি যতটুকু দেখতে পাচ্ছি আপনার প্রফেসর, জি, যে এনামুল হক চৌধুরী। জি, তো, এই উনি পৃথিবীর আমাদের উনি ইতিহাস যে নোবেল বিজয়ী একজন রাষ্ট্র দেশের নেতৃত্বে আছেন এখন আমাদের। তো না, নোবেল বিজেতা হয় আছে, নোবেল না, একজনে নোবেল বিজয়ের মধ্যে যোগ্যতাও আছে। ধরেন আমি ওই কথা বলবো, কিন্তু স্যার যে থিওরি অ্যান্ড প্র্যাকটিসে মিল আছে, থিওরি অ্যান্ড প্র্যাকটিসে যে মিল আছে, এইটা আমার সাথে বড় জিনিস। আমি দেখলাম যে উনি যা চিন্তা করছে সেটা উনি বাস্তবায়ন করছে, এবং সেটাতে উনি বক্তব্য দিচ্ছে, দেশের পর দেশ, মাঠের পর মাঠ, মাসের পর মাস। মাসের আপনি এমনি এখনো আমেরিকার মধ্যে আমেরিকার মতো একটা দেশের বুকের উপর দাঁড়িয়ে দেশের রাষ্ট্রপ্রধান দিয়ে বাম হাতে ডান হাতে জড়ায় ধরে এক্সট্রিম যে কথা উনি বলতেছেন, উনি বললাম যে এটা কি মাইকের আওয়াজ না মানুষের আওয়াজ? আমি মনে হচ্ছে এটা কি সুইচে চলতেছে না ওরেটারে চলতেছে। আশ্চর্য জিনিস। আমি নন্দনকে সেটাই বললাম, দেখো নবী, আমাদের সরকার কত রিসোর্সফুল পারসন, কত রিসোর্সফুল পারসন, চিন্তা করতে পারতেন। এখন আমাদের যেটা করতে হবে, সরি আমি ওনাকে আমাদের সাপোর্ট করতে হবে যেন উনি আমাদের এরকম। আমি এই কথাটা কেন বললাম, আমি একটু ব্যাক করে বলি। এই ঘটনা হলো যে ধরেন আপনার পড়াশোনা করতে গিয়ে অনেক চ্যালেঞ্জিং বই পড়ছি আমরা। হ্যাঁ,
আমি বলি আপনার ওয়েলস এর একটা বই ছিল পলিটিক্স অফ মডার্নাইজেশন। তারপর ধরেন আমি পড়ছি কতগুলি বই। ডেভিড আফটার একটা বই ছিল, সেটার বইটার নাম হলো যে পলিটিক্যাল বিহেভিয়ার, ওনার বইটার নাম পড়ছি। তারপরে এরকম আরো কিছু বই, চ্যালেঞ্জিং বই আছে। প্রত্যেকটা কথার ভিতর আমি সারা বইগুলি খুঁজতেছি, উনি তো মানে অসম্ভব ধরনের মুখস্থ করতেছে বলে মনে হয় না। মানে এই বইগুলির রেফারেন্স ল্যাঙ্গুয়েজ গুলি ওনার সাথে মিলে যাচ্ছে। তা আমি আর বন্ধুকে বললাম যে আমরা ভুলে গেছি সারা কেমন মনে আছে। হ্যাঁ, আপনার সেই কোহেনি এর বইয়ের কোটেশন আসতেছে ওনার বক্তব্যের মধ্যে, রুলিং পার্টি আপনার রবার্ট মিচেলের বইয়ের কোটেশন আসতেছে। সাংঘাতিক ডেঞ্জারাস মানুষ। তা উনি যেখানে অতীতে যেরকম ছিলেন, দ্যাট আই হ্যাভ সিন, এবং আমি দেখতেছি স্টিল হি ইজ দেয়ার। হ্যাঁ, উনি এখনো সেরকম আছে। এইটা আমার আনন্দের বিষয়, এটা হলো আমার আনন্দের বিষয়। হ্যাঁ, যেমন ধর আমাদের ইকোনমিক্সের পড়াশোনা ছিল, ইকোনমিক্সের আমার এখনো মনে আছে পাবলিক ফিনান্সের একটা বই, ডেলটন, রাইটার ডেলটন। হ্যাঁ, সাংঘাতিক ভাবে ডেলটন এখান থেকে কোটেশন করতেছে। হ্যাঁ, তো এই যে আমাদের ক্ষুদ্র অঙ্গনে আমাদের পড়াশোনার যে মাঠ, আমরা যেখানে দেখছি ওনাকে স্যারকে যে ফিল্ডে দেখছি, স্টিল হি ইজ অ্যালাইভ ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ। এটাই আমাদের বিষয়। এবং উনি এটার উপরে দেশের বর্তমান বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির উপর সুন্দর একটা বক্তব্য দিল। বক্তব্য দেওয়ার পর দিন কোনো পেপারে নো পেপার ইন বাংলাদেশ ওনার কোনো সমালোচনা তুলে ধরতে পারেনি। আপনি দেখেন 8 তারিখ 9 তারিখের যে বক্তব্যটা দিচ্ছে প্রথমে এসে, তারপরে আপনার যে কোনো ধরনের আপনার সমালোচনা আপনি পাবেন না, কোথাও পাবেন না। সব দিক থেকে ওনাকে অ্যাপ্রিসিয়েট করছে। এটা একদম পুরো রোবোটিক, একেবারে রোবোটিক কথা বলতে হবে না, হাত পা মুখ কিছু নড়ে নাই, হ্যাঁ, কিছু দেখতেও হ্যাঁ, নাই। উনি উনি একটা হ্যাঁ, সিরকোটও নিয়ে আসেন নাই সামনে। হ্যাঁ। কোন ডকুমেন্ট, এই যে আপনার যোগ্যতার পরিচয় দিল, সবার যাইতে না যাতে এটা ভুলে গেছে জাতি। বললেন না নির্বাচন দিয়ে ওনাকে চলে যেতে বলেন। হ্যাঁ, সর্বনাশ। চলে যাবে, উনি চলে যাবে, আমিও চলে যাবো, আপনারও চলেন। দেশ ধরবে কারা? দেশ ধরবে ধান্দাবাজ বুঝতে আবার আসতে যাচ্ছে, ধান্দাবাজ। হ্যাঁ, আপনি দেখেন তারেক রহমানের মতো একটা ছেলে, হি ইজ থিঙ্কিং ফর দি নিউ নেশন, হি ইজ থিঙ্কিং ফর দ্য নিউ নেশন, অ্যাজ ইফ আমাদের নিউ নেশন থিঙ্কার আর নেই। হ্যাঁ, নিউ নেশন থিঙ্কার আর নেই। এই বৃহত্তর রাজনৈতিক দল, বিএনপির মতো একটা রাজনৈতিক দল, কি এতগুলো লোক মাঠের মধ্যে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আমাদের নেতা শব্দটা কিরকম? আমাদের নেতা। নেতৃত্ব টেস্টই হয় নাই। হয়তো আমাদের টেস্ট করতে গিয়ে ধরা পড়ছে, অনেকবার ধরা পড়ছে না, খাম্বা টাম্বা এগুলি করতে আসলে ওরা অকাতরে বলে বেড়াচ্ছে আমাদের নেতা। আমি বলে বেড়াচ্ছি আমার শিক্ষক। ও ওরা বলতেছে আমাদের নেতা, আমি আর আপনারা বলে বেড়াবো আমাদের শিক্ষক। এখন এইখানেই ডিফারেন্স। আমি বুঝতে পারছি, হ্যাঁ, হুম, এখানেই ডিফারেন্স। না আমাদের নেতা স্লোগানে চলবো, না আমি আমাদের শিক্ষকের কথায় চলবো, এখানেই ডিফারেন্স। তার জুডিশিয়াল ইনকোয়ারি, এটাতে তো পুলিশ নাই। জুডিশিয়াল ইনকোয়ারি যেটা বলে, না, জুডিশিয়ারিটা পুলিশ লাইন না, জুডিশিয়ারিটা হলো যে আপনার জুডিশিয়ারির কাজ। কিন্তু কথা হলো পুলিশকে দিয়ে করায়, তো পুলিশকে দিয়ে না করার জন্য বলতেছে আর কি। তো একটা কথা আছে জুডিশিয়াল অঙ্গনে, একটা কথা আছে, পুলিশ দ্য ট্রাস্টেড এজেন্সি অফ দ্য কোর্ট। হ্যাঁ, আমি পুলিশকে দিতে চাচ্ছি ট্রাস্টেড এজেন্সি অফ দ্য কোর্ট, সাইড বাই সাইড দে শুড ওয়ার্ক ট্রাস্টেড এজেন্সি অফ দ্য পিপল। জনের পক্ষ থেকে তার ট্রাস্টেড হতে হবে, তো তারা এটা পারতেছ না বিকজ লাইমলাইটে তারা উর্ধন করতে করতে নিচে পর্যন্ত একটা চেইন অফ কারাপশন আছে, সেটার জন্য পারতেছ না। তো তাদেরকে বাদ দিয়ে আমি আলাদাভাবে একটা তদন্ত সংস্থা গঠন করার জন্য বলবো। এটা কি সিভিল বুঝতে না পারছো? আমলাদের ভিতর থাকবে? না, পাবলিক সংস্থা, নতুন একটা ইনস্টিটিউট করতে হবে, জাস্ট একটা ইনস্ট্রাকশন কমিশনের মতো, পাবলিক কমিশন, হ্যাঁ, পাবলিক প্ল্যাটফর্ম, পাবলিক ইনভেস্টিগেশন কমিশন পাবলিক ইনভেস্টিগেশন এজেন্সি। এজেন্সি। তাহলে তাহলে হয়তো একটা নিউট্রাল রিপোর্ট আসতে পারবে। আর তাদের ভিতর একটা ভয় থাকবে তাইলে, হ্যাঁ। হ্যাঁ, ভয় থাকবে। এই এতটুকু রাইট। পর্যন্ত বললাম। পরে আমি তো দোয়া চাই সবার কাছ থেকে, এই আর কি। আমরাও দোয়া চাই, আপনি মুরব্বী মানুষ, আমাদেরকে ক্ষমা করে হ্যাঁ, দিয়েন অনেক সময়। না, না, আমরা কথাগুলো আসলে খুবই না আমাকে স্পষ্ট কথা আমাকে একদম। খুবই মূল্যবান বক্তব্য ছিল। ইনশাল্লাহ দোয়া রাখবেন, সালাম। আমাদের সবাইকে বুঝতে হবে, জাতিকে বুঝতে হবে, Good. যারা গণতন্ত্রের চর্চা করতে চায় তাদেরকে বুঝতে হবে, জাতিকে বুঝতে হবে রাজতন্ত্রের সুফলতা কি,
এই আর আমরা কি এতক্ষণ ঠিক মূল্যবান অসাধারণ বক্তব্য শুনলাম আমাদের অসাধারণ মেধাবী, বুদ্ধিজীবী, জ্ঞানী, আমাদের শ্রদ্ধেয় হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমাকে দোয়া করবেন, আমিও দোয়া চাই। আলহামদুলিল্লাহ। অসংখ্য ঠিক আছে। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ এনামুর রশিদ চৌধুরী দোয়া এই রাখবেন। মূল্যবান বক্তব্যের জন্য। আম, আমাদের জনসচেতনতা তৈরির জন্য আপনার এই বক্তব্যগুলো অসংখ্য মানুষের কাছে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যেন মানুষ আসলে কি ধরনের দেশ চায়, কি ধরনের রাজনৈতিক নেতা দেখতে চায় সেটা যেন ভবিষ্যতে জানতে পারে।